আসসালামু আলাইকুম। আমার হাতে নতুন টাকা, 100 টাকার নোট। হ্যাঁ, নতুন টাকা বের হয়ে গেছে ডিসেম্বর মাসে, বিজয়ের মাসে। এই 100 টাকার নোট থেকে কি নাই মনে করেন তো একটু। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নাই। এখানে আছে, আমার বাম হাতেরটা আছে, এই ডান হাতেরটা নাই। দুইটা টাকাই চলবে, কিন্তু কোনোটা নিষিদ্ধ না, কিন্তু দুইটাই চলবে। বঙ্গবন্ধুও চলবে, আবার এই নতুন টাকাও চলবে। ঠিক একইভাবে এখন চলতেছে এই যে আমাদের টক শোতে। এই বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু এখন অনেক টানাটানি হইতেছে। এই মাসটা তো বঙ্গবন্ধুর বিজয়ের মাস। এই মাসের 1 তারিখ থেকে পুরো মাস চলতো, তো ওনার ভাষণ চলতো, চারিদিকে খিচুড়ি রান্না, বিরিয়ানি রান্না, তেহারি রান্না, এবং সেটার জন্য গ্রাম থেকে, শহর থেকে, দোকান থেকে, স্ট্যান্ড থেকে, কোন স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ওইখান থেকে চাঁদা তোলা, এইসব চলতো। এই মাসটা খুব গরম থাকতো। হ্যাঁ, চারিদিক থেকে চেতনা আর চেতনা, এই চেতনার ব্যবসাটা হইতো। আর ওই চেতনা নিয়েই কিন্তু এখন ওই নিকোলের মধ্যে আর ব্যারিস্টার শাহরিয়ারের মধ্যে একটা ভেজাল লেগে গেছে। এটা খুব আলোচনার মধ্যে, সবাই এটা নিয়েই আলোচনা করতেছে, আমিও কিছুটা আলোচনা করি। দেখেন, এই ব্যাপারটা হচ্ছে এরকম, নিকোল যেটা করছে এটা বুঝা শুনেই করছে। আপনারা একটা জিনিস মনে রাখতে হবে, ক্যামেরার সামনে সবাই অভিনয় করে। আপনিও যখন আপনার মোবাইল ক্যামেরার সামনে চলে আসবেন না, আপনিও দেখবেন ওই আগের মানুষটা না, ক্যামেরার সামনে একটা অন্য মানুষ হয়ে যাই আমরা। আর আমরা যা ক্যামেরার সামনে বা মানুষের সামনে প্রকাশ করি, বলি, সেটা কিন্তু আমরা না। আমরা যেটা গোপন করি, আমরা যেটা লুকাই, সেটাই কিন্তু আমরা। আর নিকোল যেটা ক্যামেরার সামনে প্রকাশ করতেছে, এটার পিছনে ওনার প্রডিউসার, ওই প্রতিষ্ঠান, সবাই জড়িত না। উনি কি ধরনের প্রশ্ন করবে, উনি কি একা একা বাড়ি থেকে লেখা নিয়ে আসে? না না না, ওইখানে একটা ইউনিট আছে, প্রডিউসার আছে, ওনারা এগুলা সাজায়া দেয়। উনি আইসা মেকআপ নিয়ে ওই স্যুটটা পইরা সামনে দাঁড়ায় যায়, আর যাদেরকে দাওয়াত কইরা আনা হয় তাদেরকে টার্গেট করেই প্রশ্ন লেখা হয়। দেখেন, উনি পানি লাগবে, পানি, এটা বইলা ভাইরাল হয়েছিল, সবাই চোখে পানি পড়ছিল। ওইখান থেকেই কিন্তু নিকোল আলোচনায়। তারপরে চলে গেল কোথায়? ওনাদের ডিপ স্টেট, মানে যমুনা টিভির একটা ডিপ স্টেট আছে, তো ওনাদের একটা রাজ্য আছে না, ওই রাজ্য থেকে ওনাকে কাজে লাগাইলো যে এখন আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলবো, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবো, যেহেতু এটা বিজয়ের মাস। কিন্তু এটা কিন্তু উনি আরো আগে থেকেই শুরু করছে। যেমন ওই যে ফারহানা রুমিকে নিয়ে আসা, রুমিন ফারহানা এবং ওই যে জাহিদ সাহেব এবং আরো অনেককে আইনা 32 নিয়ে প্রশ্ন করতো, আর তারাই 32 নিয়ে বলতো এটা একটা মব জাস্টিস। এইখানে এমন আলোচনা হয়েছে, ওই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তাদেরকে নিয়েও কথা বলছে। যেমন ওই যে আনিস আলমগীর, ওনাকে আইনা প্রশ্ন করছে পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন নিয়া। আর উনি তো তাদের উপরে খেপা, কারণ তাকে বাস দিছে, এই আনিস আলমগীরকে বাস দিছে। উনি এতটা খেপা যে উনি মুখ খোলা শুরু করলো, ওই কথাগুলা ভাইরাল হইলো। তার মানে কি জানেন, নিকোল তার ডিউটি পালন করতেছে। তার কন্টেন্টটা তাকে ভাইরাল করতে হবে, হিট করাইতে হবে। ইউটিউব একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি থেকে ভাই সবাই পয়সা কামায়। ধরেন এই যে প্রথম আলো বলেন, মানব জমিন বলেন, এই পত্রিকা বেচা এই প্রতিষ্ঠান চালাইতে পারে? একদমই না, কোনোদিনই না। ওনারা পয়সাটা কামাই করতে থেকে জানেন এই ইউটিউব থেকে, ফেসবুক থেকে। যেমন এই যে আমাদের চ্যানেলগুলা দেখেন, এই চ্যানেলগুলা ওনাদের অনুষ্ঠান কইরা যা কামায় ওইটা দিয়ে কিন্তু চ্যানেল চালাইতে পারে না। এর মধ্যে দেখেন নাই অনেক সাংবাদিকের চাকরি চলে গেছে। কেন চলে গেছে? বেতন ঠিক মতো দিতে পারে না। কিন্তু ইউটিউব ইন্ডাস্ট্রি আসার পর আবার জায়গা উঠছে। ফেসবুক আর ইউটিউবের কারণেই কিন্তু এই চ্যানেলগুলো টিকে গেছে। দেখেন না, প্রত্যেক 10 মিনিট পর পর ক্লিপ ছাড়তে থাকে, ছোট ছোট রিল ছাড়তে থাকে। একটা খবরকে 20টা টুকরা করে, একটা অনুষ্ঠানকে 20টা টুকরা কইরা, ছোট ছোট পার্ট কইরা দিতে থাকে, আবার পুরাটাও দেয়। তার মানে কি জানেন, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। প্রত্যেকটা চ্যানেলই এই বিজনেসের সাথে জড়িত। কিন্তু ওনাদের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে টক শো হচ্ছে গিয়া এই মুহূর্তে হাইলাইট, কারণ দেশ নিয়ে জনগণ ভীষণভাবে চিন্তিত, যার জন্য অনেকেই টক শো দেখে। আর এই টক শো গুলার জন্য কিছু নির্দিষ্ট মানুষ আছে, ওনারা হচ্ছে ওই টক শোর অভিনেতা বলতে পারেন এবং বুদ্ধিজীবীও বলতে পারেন। আবার বুদ্ধিজীবীর আগে একটু ভাড়াটিয়া কথাও লিখে দিতে পারেন যে ভাড়াটিয়া বুদ্ধিজীবী, কারণ ওইটা ওনাদের পেশা। কিন্তু এটা মাথায় রাখেন, কেউ কিন্তু ফাও কথা বলতে যায় না এই চ্যানেলগুলাতে। 3000 টাকা করে কনভেন্স পায়। হ্যাঁ, কনভেন্স 3000 টাকা করে দেয়। আর যারা স্টার বক্তা তাদেরকে 5000 দেয়, আবার 2000ও আছে। ইদানিং কিছু নতুন মুখ চলে আসছে, আর আগের কিছু মুখ নিয়ে এই টক শো গুলা চলতেছে। এই মুখগুলাই দেখবেন প্রত্যেক চ্যানেলে ঘুইরা ঘুইরা বয়ান তৈরি করে। আর যেহেতু এখন ডিসেম্বর মাস,
ওই যে 100 টাকার নোট দেখাইলাম, ওইখান থেকে ডিসেম্বর মাসে বঙ্গবন্ধুর ছবি নাই। এই টাকা তো ভাই ডিসেম্বর মাসে না দিয়া নভেম্বরও দিতে পারতো, সেটা দেয় নাই। যেমন এই যে পিলখানার হত্যাকাণ্ড ভাই নভেম্বর মাসের 15 তারিখেও তো আইতে পারতো না। এটা আলোচনায় কখন আসলো? ঠিক নভেম্বরের শেষ দিনে, মাসের শেষ দিনে প্রকাশ করলো, ডিসেম্বরের 1 তারিখে, মানে বিজয় মাসের 1 তারিখে সামনে চলে আসলো কি আওয়ামী লীগ এই কর্মকাণ্ড চালাইছে। কোন কর্মকাণ্ড? পিলখানার হত্যাকাণ্ড। আওয়ামী লীগের নামটা আসলো। আওয়ামী লীগ কারা? স্বাধীনতার পক্ষের, তাই না? এই বিজয় মাসে যারা উৎসব মুখর কইরা তুলতো, সারা মাসে আনন্দ করতো, চান্দা তুলতো আর খিচুড়ি রানতো, ওই বিজয় মাসেই কিন্তু পিলখানার হত্যাকাণ্ড চলে আসলো। এবং এই যে টাকার চেঞ্জ, এরকম অনেক কিছু চেঞ্জ, এই যে টকশোর মধ্যে আজকাল যেগুলো তর্ক হইতাছে, বিতর্ক হইতাছে ভাই, এর পিছনে কারণ আছে। আমি স্বাধীনতা দেখছি 71 পর্যন্ত ভাই বঙ্গবন্ধু ছাড়া কেউ কিছু বুঝতো না। ভিতরে কি ষড়যন্ত্র হইতাছে, ওই আগরতলা ষড়যন্ত্র কি, এগুলো সাধারণ মানুষ বুঝতো না ভাই, একদমই বুঝতো না। কিন্তু বঙ্গবন্ধু যখন পাকিস্তান জেলখানা থেকে ছুইটা বাইর হইয়া ইন্ডিয়া হইয়া দিল্লি হইয়া বাংলাদেশে ইন করলো, তারপরও ভাই 5-6 মাস বঙ্গবন্ধুর জন্য সবাই দেওয়ানা। এরপরেই লাগলো ভেজাল। কারণ কি জানেন? এরপরে বিদেশ থেকে প্রচুর পরিমাণ রিলিফ পাওয়া শুরু করলো। চাল, ডাল, লবণ, তেল, কেরোসিন এসব যখন আসা শুরু করলো, আর তখনই আওয়ামী লীগের নেতারা জড়ায় গেল এই ব্যবসার সাথে। এগুলো নিয়ে কোথায় ব্যস্ত জানেন? সব ইন্ডিয়া পার করে দিত। দেখেন ওই টাইমে লবণ ছিল 58 সের, ওই 58 সের লবণকে 80 টাকা পর্যন্ত কইরা ফেলাইছিল, কেউ লবণ খাইতে পারতো না। 74-এর যে ভাই দুর্ভিক্ষ হয়েছিল, হায় হায়, আপনারা দেখেন না ভাই, সারাদিনে এক বেলা খাইতে পারতাম, বুকের হাড্ডি বাইরে হয়ে গেছিল। কত মানুষ যে নিজের চোখের সামনে মারা গেছে না খায়া, শুধু না খায়া। দেখেন বঙ্গবন্ধু এগুলো নিয়ে কিন্তু চিন্তিত ছিল। উনি নিজেই বলছে আমি পাইছি চোরের খনি। হ্যাঁ, উনি নিজেই বলছে যে আমি একটা চোরের খনি পাইছি। ওনার যে এমপি পরিষদ ছিল, এদেরকে উনি নিজের মুখেই চোর বলছে। এমন কথা বলছে যে আমার কম্বল কই, 7.5 কোটি কম্বল আসছে, 7.5 কোটি জনগণ, আমার কম্বল কই, এই চোরের দল, আমার কম্বল কই, এমন কথাও তো বলছে। তার মানে কি জানেন? দেশটা এমন একটা জায়গায় পৌঁছায় গেছিল, আওয়ামী লীগের নেতা কর্মী, এমপি, মিনিস্টার সবাই ভাই চুরির সাথে জড়ায় গেছিল। এই চোর ডাকাতদেরকে সামাল না দিতে পাইরা বঙ্গবন্ধু ভাই নিজের দলকে নিষিদ্ধ করে দিছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল কে? বঙ্গবন্ধু নিজেই নিষিদ্ধ কইরা বাকশাল নামে একটা দল করছিল। হ্যাঁ, বাকশাল। তার অর্থ কি দাঁড়াইলো? 72 থেকে 74 পর্যন্ত আওয়ামী লীগ এমন এমন অপকর্ম করছে, আওয়ামী লীগের নেতাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। দেখছেন, আওয়ামী লীগ আগে থেকেই, অতীত থেকেই অপরাধের সঙ্গে জড়িত। এই যে গত 16 বছর যা দেখছেন না, ওই 16 বছরকে আপনি কিচ্ছু মনে হবে না। ওই 72 থেকে 75-এর এই 3-4 বছরের হিসাব যদি সামনে আনেন, তুচ্ছ মনে হবে ভাই। এই যে শীতলক্ষায় নিয়ে, বুড়িগঙ্গায় নিয়ে প্যাট ফাইডা সিমেন্টের বস্তা ঢুকাইয়া দেওয়া, এটা নতুন কোনো ঘটনা না। আয়না ঘর হিসাবে তো আমরা জানতাম না, কিন্তু ভাই নিয়ে মাইরা ফেলাইতো। কারা মারতো? রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী বানানো হয়েছিল কাদের বুদ্ধিতে? দাদাদের বুদ্ধিতে রক্ষী বাহিনী বানানো হয়েছিল। এবং আমাদের আর্মি ভাইদেরকে বুঝছেন বেড়াকে বসায় রাখা হইতো, একেবারেই ভাঙ্গা পড়ছিল ভাই আর্মি ভাইরা। কারণ কি জানেন? ওনাদেরকে অবহেলা কইরা, সাইড কইরা রক্ষী বাহিনীকে সামনে নিয়ে আসছিল। আর ওই রক্ষী বাহিনী 22 থেকে 26 হাজার মানুষ, সঠিক তথ্যটা আমি জানি না, আমি যেটা শুনছি সেটাই বলতেছি। 22 থেকে 26 হাজার মানুষ। এই মানুষ কারা? তারা জাসদের মেম্বার, তারা জাসদ করতো। এই জাসদের ছেলে পেলেদেরকে ভাই উঠায় নিয়ে যায়, গায়েব করে দিত, মাইরা ফালাইতো, কোনো হিসাব থাকতো না। কেন এটা করতো? এই জাসদ থেকে এই প্রতিবাদ করা হয়েছিল যে ভারতের আধিপত্য এই দেশে চলবে না। হ্যাঁ, আধিপত্য ভাই এমন পর্যায়ে চলে গেছে। এই যে ডিআইটি মার্কেট আছে না, গুলশান 1 নম্বর ডিআইটি মার্কেট, আমার নিজের চোখে দেখা, 72-73-এর কথা বলতেছি। ইন্ডিয়ান কারেন্সি চলতো, ভারত থেকে যারা আসতো ইন্ডিয়ান কারেন্সি নিয়ে আইতো, এইসব দোকানে ভাই ওই ইন্ডিয়ান কারেন্সি নিত। আস্তে আস্তে এমন কইরা ফেলাইতেছিল, নেপালে যেটা করছিল, ভুটানে যেটা করছিল, ওই একই কাজ করতে চাইছিল। আর মানুষের ভিতরে না একটা ক্ষোভ, ঘৃণা জন্ম নিতেছিল। কেন জানেন? এই যে দুর্ভিক্ষের মধ্যেই শেখ কামালের বিয়ে হয়েছিল। শেখ কামালের বিয়ে হয়েছিল সুলতানা নামের একজন খেলোয়াড়ের সাথে। মানে উনি বোধহয় দৌড়বিদ ছিল। ওই ভদ্র মহিলার সাথে বিয়ে দিল শেখ কামালের। প্যারিস থেকে ভাই মুকুট আনাইলো, ডায়মন্ড সেট করা মুকুট আনাইলো প্যারিস থেকে। ওই মুকুট দিয়া শেরাটন হোটেলে বিয়ে হইতাছে। এগুলা পত্রিকার প্রথম পাতায় আছে, এখনো খুঁজলে পাবেন। এইসব ক্ষোভ মানুষের ভিতরে জন্ম নিচ্ছিল। হায়, আমরা কাকে বসাইলাম? কার জন্য দেশ স্বাধীন করলাম? কার জন্য রক্ত দিলাম? দেশের মানুষ না খায় আছে, আর উনি স্বর্ণের মুকুট দিয়া, হীরা লাগানো মুকুট দিয়া ওনার সন্তানকে বিয়া করায়। এইসব নিয়ে দেশের সাধারণ মানুষের ভিতরে ক্ষোভ আর ঘৃণা জন্ম নিচ্ছিল। আর ওই ব্যাপারটাই যাই না গেছিল
এই আর্মির ভিতরে কিছু সৈনিক, যে দেশের মানুষ কি চায় ওই মনের কথাটা যাই না গেছিল বলেই কিন্তু 15ই আগস্ট আসছিল। 15ই আগস্টের পরের দিনের দৃশ্য আপনারা দেখেন নাই, আমি নিজের চোখে দেখছি ভাই। মহল্লায় মহল্লায় মিষ্টি খাওয়ানো হয়েছে, একদিনেই সব চেঞ্জ হয়ে গেছিল। আগের দিনও কেউ মুখ খুলতে পারতো না, আর পরের দিন দেখেন মিষ্টি খাওয়া হচ্ছে, মসজিদে মসজিদে মোনাজাত করা হচ্ছে। ওই মোনাজাতের মধ্যে বলা হচ্ছে কাফের থেকে আমাদের দেশকে আল্লাহ মুক্ত করছো, এরকম কথা বলা হয়েছে জুম্মার নামাজে। আপনারা যারা আমার বয়সী, আমি মিথ্যা বললাম কিনা একটু কমেন্ট করে জানাবেন। এরকম দৃশ্য আমার নিজের চোখে দেখা, যে বঙ্গবন্ধুকে সবাই ফুলের মালা দিয়া মাথার তাজ বানাইছিল, একদিনই ওনাকে ছুঁড়া ফেলে দিয়া ওই যে খন্দকার মোস্তাককে নিয়ে আসলো। দেখেন খন্দকার মোস্তাক যে আসলো, কই থেকে আসলো? এই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর একদম কাছের মানুষ, ঘরের মানুষ। সপ্তাহে 4 দিন একসাথে ভাত না খাইলে ওনাদের ভাত হজম হয় না। দেখেন বঙ্গবন্ধুর মৃত্যুর পর কেউ কিন্তু ভাইগা যায় নাই। এই জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে 300 এমপি এবং মসজিদের ইমাম সহকারে পুলিশ আর্মি অনেকেই তো ভাইগা গেছে, তাই না? কিন্তু 75-এর 15ই আগস্টের পর কেউ ভাগে নাই ভাই, সবাই ছিল। আর ওই সবাইকে নিয়েই, ওই আগের এমপি মিনিস্টার, এই সবাইকে নিয়েই মোস্তাক আবার নতুন সরকার গঠন করলো। চিন্তা করেন, তার মানে কি বঙ্গবন্ধুর ইমেজটা একেবারে তলানিতে চলে গেছিল। ওই তলানি থেকে বঙ্গবন্ধুকে আবার টাইনা তুইলা বাই কইরা উনার মূর্তি বানানো শুরু করলো। 10,000 কোটি টাকা খরচ করছে, সারা বাংলাদেশে উনার মূর্তি বানাইলো। এবং স্কুল কলেজের বইয়ের মধ্যে সব জায়গায় বঙ্গবন্ধু জাতির পিতা এটাই শিখানো হইলো। জয় বাংলা, জাতির পিতা, এইসব নিয়ে কেউ যদি ভাই টু শব্দ করতো, একটা স্ট্যাটাস দিত, ওই রাইতেই তাকে তুলে নিয়ে চলে যাইতো। ওই আগে সেই রক্ষী বাহিনীর কাহিনী আবার ফেরত আসলো। 16 বছর আমরা কি দেখে আসছি? ওই যে একই ঘটনা, ওই একই ঘটনার কারণেই কিন্তু আজকে দেখেন ওই যে টাকা থেকে উনার ছবি হাওয়া হয়ে গেছে। এইভাবে উনি হারায় যাবে, হারায় যাইতে বাধ্য। কেন জানেন? ওনারা ওনার ইমেজটাকে সঠিক জায়গায় আনতে পারে নাই। কারণ ওনারা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুইলা করছিল, সেই দোকানের একটাই প্রোডাক্ট, সেটা হইলো 71-এর চেতনা। ওরা রাজাকার, আমরা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধা, তোরা রাজাকার। আচ্ছা ভাই, তোরা যে রাজাকার বলিস, এই রাজাকারদের নিয়েই কেন সরকার গঠন করছিলি? আওয়ামী লীগও করছে, বিএনপিও করছে। তোরা যে গঠন করলি সরকার, এখন দেখেন ও তুই কইলা কইতাছি কেন? বেয়াদবি হয়ে গেছে। এই যে আপনারা যে সরকার গঠন করছেন, এখন কি আপনাদেরকে আইনের আওতায় আনা উচিত না? যে ভাই আপনারা কেন রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা দিছিলেন? আপনারা কেন তাদেরকে নিয়ে সরকার গঠন করছিলেন? তখন আপনারা তাদেরকে স্বীকৃতি দিলেন, তখন তাদেরকে মাইনা নিলেন। এখন মানতে পারতেছেন না, কেন মানতে পারতেছেন না? এইটুক বইলা ভিডিওটা শেষ করে দেই। দেখেন ইসলামবাদী একটা রাজনীতি এই দেশের জায়গা উঠতেছে, এই খবরই চারিদিকে ছড়ায় গেছে। এইটা ওনারাও বুঝা ফেলাইছে, পাশের দেশ থেকেও বুঝা ফেলাইছে, এবং আমেরিকা বলেন, চীন বলেন, এরাও বুঝা ফেলাইছে। দেখেন ডাক্তার শফিকুর রহমান স্যার চীনও গেছে, আমেরিকাও গেছে, সব জায়গায় যোগাযোগ হইতাছে। তারা কেন সমর্থন দিতেছে? এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যে হিন্দুবাদী রাজনীতিটা করে, সেই রাজনীতিটা অনেক দেশেই পছন্দ করে না। আশেপাশে যতগুলো দেশ আছে তারাও পছন্দ করে না। পৃথিবীতে ভাই স্বীকৃত দেশ হিন্দু দেশ নেপাল, ভারত না, কিন্তু নেপাল হচ্ছে একমাত্র হিন্দু দেশ। কিন্তু দেখেন ওই নেপালে কি এরকম কোনো কথা শুনছেন মুসলমানদেরকে নিয়ে? মুসলমান বিদ্বেষী কোনো মানুষ খুঁজে পাবেন নেপালে? পাবেন না। কিন্তু হিন্দুস্তানে পাবেন, কারণ ওই যে হিন্দুবাদী রাজনীতির জন্য ওরা যা ইচ্ছা তাই করবে, সবই মাইনা নিতে হবে। এটা কি হইতে পারে? না। যার জন্য ওই যে ইসলামবাদী রাজনীতি দরকার। লোহাই তো লোহাকে কাটে। এই ভারতকে 54 বছর ঠেকানো যায় নাই, কোন নির্বাচিত সরকার আইসা ঠেকাইতে পারে নাই। তলে তলে হাত কইরা রাহুর গ্রাসের মতো ওই যে সূর্য গ্রহণ দেখছেন না, চন্দ্র গ্রহণ, সূর্য চন্দ্ররে গিলা ফালায়, আবার চন্দ্র সূর্যরে গিলা ফালায়। এইভাবে ভারত বাংলাদেশকে গিলা ফালাইতাছিল ভাই, একেবারেই গিলা ফালাইতাছিল। ওইখান থেকে যদি আপনি বাইরে আসতে চান, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ওই কথাটাকে মাথায় নিতে হবে। পিছনে যাওয়ার কোনো রাস্তা আমাদের নাই, সামনে যেতেই হবে। ওই কথার অর্থ কি জানেন? ওই 54 বছরের ইতিহাসে আর ফিরত যাওয়ার কোনো রাস্তা নাই। রিসেট বাটনে চাপ দিতে হবে। এর মানে 71-কে ভুলে যাওয়া না। 71 আমাদের স্বাধীনতা, কিন্তু আপনি 71-কে দোকানের প্রোডাক্ট বানায় ব্যবসা বাণিজ্য করবেন, সেটা তো হইতে পারে না। সেভাবে তো দেশ উন্নতি হবে না। এটা তো আমরা বুঝাই ফেলাইছি গত 54 বছরে, এখন আর বুঝাইবার কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঠান্ডা মাথায় এমন একটা দিকে দেশকে নিয়ে যাচ্ছে যেখান থেকে আর পিছনে যেন ফিরতে না পারে, সামনেই যাইতে হবে। সামনে যাওয়া ছাড়ার কোনো উপায় নাই, কারণ ওইটা ওয়ান ওয়ে রোড, আর ওই রোডের শেষেই আছে নতুন বাংলাদেশ।